আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা ছোট ছোট দলে জঙ্গলে ঘুরে বেড়াতো, শিকার করত, ফলমূল জোগাড় করত। হুম। আর আজ আমরা বাস করি বিশাল বিশাল শহরে, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে, যেখানে আমাদের খাবার আসে সুপারমার্কেট থেকে, জঙ্গল থেকে নয়। হ্যাঁ, এই পরিবর্তনটা আসলেই অবিশ্বাস্য। এই বিশাল যাত্রাপথটাই আজ আমাদের আলোচনার বিষয়। আমাদের হাতে সিফুজ্জামানের লেখা এভলিউশন অফ হিউম্যান সোসাইটিজ নিয়ে একটা দারুণ গবেষণাপত্র এসেছে। হুম। চলুন এই পেপারটার সাহায্য নিয়ে আমরা পুরো জার্নিটা একবার ঘুরে আসি। দেখব কিভাবে সামান্য একটা জিনিস, উদ্বৃত্ত বা সারপ্লাস, মানব সমাজের পুরো গল্পটাই বদলে দিয়েছে। ঠিক, এখানেই আসল মজাটা। এই পুরো বিবর্তনকে একটা সুতোয় বাঁধা যায়, আর সেটা হলো এই উদ্বৃত্তের ধারণা। তাই তো। মানে শিকারীর একবেলার খাবার থেকে শুরু করে আজকের গ্লোবাল সিটির অর্থনীতি, সবকিছুর পেছনেই রয়েছে এই উদ্বৃত্ত কিভাবে তৈরি হলো একদম। এবং কিভাবে তা বন্টন করা হলো। একদম। আমরা দেখব প্রতিটি ধাপ কিভাবে আগেরটার উপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন এক সমাজ তৈরি করেছে। তাহলে চলুন একদম শুরুতে ফিরে যাই, মানব সমাজের একেবারে শৈশবে, শিকারী সংগ্রাহক বা হান্টার গ্যাদারার যুগে। সোর্সে বলা হচ্ছে এই সমাজগুলো ছিল ছোট, ভ্রাম্যমাণ এবং সমতাতাবী। হুম। এই সমতাতাবী বা এগালিটেরিয়ান ব্যাপারটা কি? এটা কি তাদের কোনো মহান আদর্শ ছিল? দেখুন, বিষয়টা আদর্শের চেয়েও বেশি ছিল টিকে থাকার কৌশল। আচ্ছা। ভাবুন তো, সেই সময় সম্পদ জমানোর কোনো সুযোগই ছিল না। যা শিকার করা হতো বা সংগ্রহ করা হতো তা দ্রুত খেয়ে ফেলতে হতো। কারণ ওগুলো সংরক্ষণ করার উপায় ছিল না। ঠিক। যখন আপনার কাছে উদ্বৃত্ত সম্পদই নেই, তখন ধনী গরিবের বিভেদ তৈরি হবে কিভাবে? তার মানে সমতাটা ছিল এক রকমের প্রাকৃতিক বাস্তবতা। একদম। তার মানে ব্যাপারটা এমন যে সমতাটা ছিল আসলে তাদের জন্য এক রকমের সার্ভাইভাল স্ট্র্যাটেজি। উদ্বৃত্ত সম্পদ না থাকলে বৈষম্য তৈরি হওয়ার সুযোগও কম। ঠিক তাই। আর তারা সব সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যেত কেন? কারণ তাদের খাবারে এক জায়গায় স্থির থাকত না। পশুরা এক বন থেকে আরেক বনে যেত। ঋতু পরিবর্তনের সাথে ফলমূলও ভিন্ন ভিন্ন জায়গায় পাওয়া যেত। ও আচ্ছা। তাই খাবারের উৎসকে অনুসরণ করেই তাদের ঘুরে বেড়াতে হতো। কোনো স্থায়ী ঠিকানা ছিল না। আত্মীয়তার বন্ধনটাই ছিল তাদের সমাজের মূল ভিত্তি। হুম। কয়েকটি পরিবার মিলে একটি দল তৈরি হতো, আর সিদ্ধান্ত নেওয়া হতো সবার সাথে আলোচনা করে, কোনো একক নেতা বা রাজার হুকুমে নয়। কাজের বিভাজনের কথাও তো বলা আছে। পুরুষরা শিকার করত আর নারীরা ফলমূল সংগ্রহ করত। এই শ্রমবিভাজন কি নারী পুরুষের মধ্যে কোনো ক্ষমতার পার্থক্য তৈরি করেনি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি তাদের সমাজে দুটো কাজকেই সমানভাবে দেখা হতো? সোর্স অনুযায়ী যদিও কাজের ধরন ভিন্ন ছিল, কিন্তু কোনো কাজকে অন্যটির চেয়ে ছোট করে দেখা হতো না। আচ্ছা। পুরুষদের শিকার হয়তো অনেক ক্যালোরি এনে দিত, কিন্তু সেটা ছিল অনিশ্চিত। হয়তো সপ্তাহে একদিন বড় শিকার জুটল। হুম। কিন্তু নারীদের সংগ্রহ করা ফলমূল, কন্দ বা ছোট প্রাণী ছিল প্রতিদিনের খাবারের নির্ভরযোগ্য উৎস। তার মানে টিকে থাকার জন্য দুটোই ছিল অপরিহার্য। একদম। একজনের কাজ ছাড়া অন্যজনের চলত না। দুজনের অবদানই সমান গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এই ধরনের সমাজ কি এখনো পৃথিবীর কোথাও টিকে আছে, নাকি এটা এখন কেবলই ইতিহাসের পাতায়? আশ্চর্যজনকভাবে এখনও টিকে আছে, যদিও তাদের সংখ্যা খুবই কম এবং জীবনযাত্রা আধুনিকতার চাপে বদলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, যেমন সোর্সে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির স্যান বা তানজানিয়ার হাদজা জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। ও হ্যাঁ। এছাড়াও সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলের যাযাবর নেনেটস বা মালয়েশিয়ার রেন ফরেস্টের সেমাং গোষ্ঠীর কথা উল্লেখ আছে। তার মানে এরা এখনো প্রকৃতির সাথে বেশ নিবিড়ভাবে বসবাস করে। হ্যাঁ, যদিও তাদের সেই জীবনধারা আজ নানা হুমকির মুখে। হাজার হাজার বছর ধরে মানুষ এভাবেই জীবন কাটিয়েছে। এরপর এমন কি হলো যা এই পুরো ছবিটাকেই ওলটপালট করে দিল, যে ভ্রাম্যমাণ মানুষ প্রথমবার এক জায়গায় থিতু হওয়ার কথা ভাবল? একটা যুগান্তকারী আবিষ্কার। মানুষ হঠাৎ করে বুঝতে পারল যে খাবারের জন্য প্রকৃতির দয়ার ওপর নির্ভর না করে তারা নিজেরাই খাবার তৈরি করতে পারে। কৃষি। ঠিক। প্রায় 10,000 বছর আগে শুরু হলো কৃষি বিপ্লব, আর এর এফেক্ট যা হলো সেটা এক কথায় অবিশ্বাস্য। এই প্রথমবার মানব ইতিহাসে উদ্বৃত্ত খাদ্য বলে একটা জিনিসের জন্ম হলো। আমার মাথায় একটা প্রশ্ন আসছে। উদ্বৃত্ত খাদ্য আসার আগে তো মানুষ সারাদিন শুধু খাবারের চিন্তাই করত। হ্যাঁ, সারাদিনের মূল কাজই ছিল ওটা। এই প্রথমবার কি তারা অবসর পেল? এই অবসর সময়টাই কি শিল্প, সংস্কৃতি বা নতুন আবিষ্কারের জন্ম দিয়েছিল? ঠিক।
এই পয়েন্টটাই আসল। যখন আপনার আগামীকালের খাবারের চিন্তা করতে হচ্ছে না, তখনই আপনার মস্তিষ্ক অন্য কিছু ভাবার সুযোগ পায়। হুম। কৃষির ফলে মানুষ যাযাবর জীবন ছেড়ে নদীর তীরে বা উর্বর জমিতে স্থায়ী গ্রাম ও বসতি গড়ে তুলল। আর যেহেতু সবাইকে আর চাষের কাজে লেগে থাকতে হতো না, অন্য কাজে মন দিল। কেউ হয়তো ভালো মাটির পাত্র বানাতে পারত, কেউ ভালো কাপড় বুনতে পারত, আবার কেউ হয়তো ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করত। তার মানে এখান থেকেই সমাজে বিভিন্ন পেশার জন্ম হলো, কারিগর, পুরোহিত, যোদ্ধা। একদম। আর এর সাথেই এলো সমাজের জটিলতা। উদ্বৃত্তকে তো কোথাও রাখতে হবে, রক্ষা করতে হবে। আচ্ছা। আর যে রক্ষা করবে বা নিয়ন্ত্রণ করবে, সেই তো তার মালিক হয়ে বসবে। এখান থেকেই আমার জমি, তোমার সম্পদ, এই ব্যক্তিগত মালিকানার ধারণা শুরু। আর যার হাতে সম্পদ বেশি, তার হাতেই ক্ষমতা। ঠিক তাই। ফলে সমাজে প্রথমবার শ্রেণীবিভাগ তৈরি হলো, শাসক আর শাসিত। তার মানে যে সমতাতাবী সমাজ আমরা দেখেছিলাম, সেটা ভাঙতে শুরু করলো। পুরোপুরি ভেঙে গেল। এর পাশাপাশি ব্রোঞ্জ ও লোহার মতো ধাতুর ব্যবহার প্রযুক্তিকে এগিয়ে দিল। জনসংখ্যা বাড়ল, গ্রাম থেকে শহর তৈরি হলো। আর এই বিশাল সমাজকে পরিচালনার জন্য নিয়ম কানুন, আইন এবং সংগঠিত শাসন ব্যবস্থা গড়ে উঠল। মেসোপোটেমিয়া, মিশর বা সিন্ধু সভ্যতার মতো মহান প্রাচীন সভ্যতাগুলোর উত্থান এই কৃষি বিপ্লবেরই সরাসরি ফল। কিন্তু কৃষির উপর ভিত্তি করেও তো বিভিন্ন ধরনের সমাজ তৈরি হয়েছিল, যেমন সোর্সে পশুপালক যাযাবরদের কথা বলা আছে। হ্যাঁ, তারা তো ঠিক এক জায়গায় স্থায়ী হয়ে চাষাবাদ করত না। খুব ভালো একটি পয়েন্ট। সবাই কিন্তু লাঙ্গল হাতে জমিতে নেমে পড়েনি। হুম। পৃথিবীর কিছু অঞ্চল, যেমন মধ্য এশিয়ার স্টেপ বা আফ্রিকার সাভানা, ফসল চাষের জন্য উপযুক্ত ছিল না। ঠিক। সেখানকার মানুষ পশুপালনকে তাদের জীবন ধারণের উপায় হিসেবে বেছে নিয়েছিল। এদেরকে আমরা বলছি প্যাস্টোরাল নোম্যাডিক বা পশুপালক যাযাবর। তার মানে শিকারী সংগ্রাহকদের মতো এরাও ভ্রাম্যমাণ ছিল, কিন্তু কারণটা ছিল ভিন্ন। হ্যাঁ, তারা শিকারের জন্য ঘুরত না, ঘুরত তাদের বিশাল পশুপালের জন্য নতুন চারণভূমির খোঁজে। আচ্ছা। এরা কিন্তু বিচ্ছিন্ন ছিল না। তারা প্রায়ই স্থায়ী কৃষিভিত্তিক জনগোষ্ঠীর সাথে ব্যবসা বাণিজ্য করত। মানে বিনিময় প্রথা। হ্যাঁ, নিজেদের পশুর দুধ, মাংস বা চামড়ার বিনিময়ে তারা কৃষকদের থেকে খাদ্যশস্য বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিত। এদের জীবনযাত্রা ছিল বেশ কঠিন। আর সোর্সে যে আদিম কৃষিভিত্তিক বা প্রিমিটিভ অ্যাগ্রিকালচারাল সমাজের কথা বলা হয়েছে, তারা এদের থেকে কতটা আলাদা ছিল? এদের মূল পার্থক্যটা হলো উদ্দেশ্য। পশুপালকরা বা পরবর্তীকালের বড় কৃষি সমাজগুলো বাণিজ্যের কথা ভাবত, কিন্তু এই আদিম কৃষিভিত্তিক সমাজগুলো ছিল আত্মনির্ভরশীল। ও। তারা শুধু নিজেদের পরিবারের বা গ্রামের প্রয়োজন মেটানোর জন্য চাষ করত, যাকে বলে সাবসিস্টেন্স অ্যাগ্রিকালচার। মানে নিজেদের প্রয়োজন মেটানোই মূল লক্ষ্য ছিল। একদম। তাদের প্রযুক্তিও ছিল খুব সরল। হাতে টানা কাঠের লাঙল, পাথর বা হাড়ের তৈরি কাস্তে। তাদের জীবন ছিল প্রকৃতির চক্রের সাথে বাঁধা। হাজার হাজার বছর ধরে মানুষ জমিতেই বাঁধা ছিল। কৃষিকাজই ছিল তাদের পরিচয়, তাদের পৃথিবী। কিন্তু এরপর এমন এক শক্তি এলো যা মানুষকে আবার ঘরছাড়া করল। তবে এবার গ্রামের দিকে নয়, শহরের দিকে। হ্যাঁ, আমরা কথা বলছি শিল্প বিপ্লব নিয়ে। মানব ইতিহাসের দ্বিতীয় বড় ঝাঁকুনি। অষ্টাদশ শতকে ব্রিটেনে এর শুরু। যদি কৃষি বিপ্লব মানুষকে স্থায়ী করে থাকে, শিল্প বিপ্লব মানুষকে আবার গতিশীল করে তুলল। হুম। সোর্সে এই শিল্পায়নের পুরো প্রক্রিয়াটাকে কয়েকটি ধাপে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন প্রথম শিল্প বিপ্লব, যা আমরা বইতে পড়েছি, বাষ্পীয় ইঞ্জিন, জেমস ওয়াট। হ্যাঁ, ওটাই ছিল শুরু। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের ফলে কারখানায় মেশিনের সাহায্যে ব্যাপক হারে উৎপাদন শুরু হলো। বস্ত্রশিল্প ছিল এর প্রথম উদাহরণ। ঠিক। এরপর এলো দ্বিতীয় শিল্প বিপ্লব। এটা ছিল বিদ্যুৎ, ইস্পাত আর অভ্যন্তরীণ দহন ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের যুগ। সহজ কথায়, যে ইঞ্জিনের সাহায্যে গাড়ি চলে। একদম। এর ফলেই অটোমোবাইল, টেলিফোন আর বিদ্যুতের মতো প্রযুক্তিগুলো আমাদের জীবনে এলো। আর তারপর আমরা আধুনিক যুগে প্রবেশ করলাম। ঠিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হলো বহুজাতিক কর্পোরেশন আর বিশ্বায়নের যুগ। আর সবশেষে এলো ইন্টারনেট ও ডিজিটাল বিপ্লব, যা আজকের বিশ্বকে পুরোপুরি বদলে দিয়েছে। হুম। এই পুরো সময়টাকেই আমরা শিল্প বা শিল্প পরবর্তী সমাজ বলতে পারি। এর কয়েকটি মূল বৈশিষ্ট্য আছে যা আগের সব সমাজ থেকে একে আলাদা করে দেয়। প্রযুক্তিগত অগ্রগতি তো স্পষ্ট, কিন্তু শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবারের ব্যাপারটা কি? এটা হলো আধুনিক অর্থনীতির ভিত্তি।
আগে হয়তো একজন কারিগর একটা চেয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একা বানাতো, আচ্ছা। কিন্তু কারখানায় একজন হয়তো শুধু চেয়ারের পায়া কাটে, আরেকজন সেটা পলিশ করে, তৃতীয়জন সেটা জোড়া দেয়। মানে পুরো উৎপাদন প্রক্রিয়াকে ছোট ছোট বিশেষায়িত কাজে ভাগ করে দেওয়া হয়। ঠিক। এতে উৎপাদন অনেক দ্রুত হয়। আর এর ফলেই তো দলে দলের মানুষ গ্রাম ছেড়ে শহরে আসতে শুরু করল। একদম। কাজের খোঁজে। এই প্রক্রিয়াটাই হলো নগরায়ন বা আরবানাইজেশন। সোর্সে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের উদাহরণ দেওয়া হয়েছে। হুম। শিল্প বিপ্লবের আগে এটা একটা ছোট শহর ছিল, কিন্তু কাপড়ের কলের কারণে এটা বিশ্বের প্রথম শিল্প নগরীতে পরিণত হয়। তবে এর একটা অন্ধকার দিকও ছিল নিশ্চয়ই। অবশ্যই। শ্রমিকদের জন্য অস্বাস্থ্যকর বস্তি, দূষণ আর অমানবিক কাজের পরিবেশ। আর এর সাথেই তৈরি হলো ব্যাপক উৎপাদন বা ম্যাস প্রোডাকশন। কিন্তু এর ফলে তো আরেকটা নতুন জিনিসও তৈরি হলো, ভোগবাদ বা কনজিউমিজম। এর মানেটা কি? এর মানে হল অর্থনীতি আর শুধু মানুষের প্রয়োজন মেটানোর জন্য পণ্য তৈরি করে না, বরং নতুন নতুন চাহিদা তৈরি করে। চাহিদা তৈরি করে। হ্যাঁ, বিজ্ঞাপন, ফ্যাশন, স্টেটাস, এই সব কিছু ব্যবহার করে মানুষকে ক্রমাগত নতুন জিনিস কিনতে উৎসাহিত করা হয়। তার মানে কি এই যে মানুষ শুধু প্রয়োজনের জিনিস কেনা ছেড়ে বিলাসিতা বা নতুন নতুন জিনিস কেনার দিকে ঝুঁকে পড়ল, আর সেটাই অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠল? হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই। আপনার হয়তো একটা ফোন আছে যা অটলিস্ট কাজ করছে, কিন্তু নতুন মডেল আসার সাথে সাথেই আপনার মনে হচ্ছে ওটা কেনা দরকার। এটাই ভোগবাদী সংস্কৃতির একটা উদাহরণ। এবং সবশেষে আমরা পৌঁছালাম আজকের আধুনিক নগর সমাজে, যেখানে আমরা এখন বাস করছি। এই শহরের বিবর্তন যাও তো থেমে নেই। প্রি ইন্ডাস্ট্রিয়াল সিটি। হ্যাঁ, মূলত একটা প্রশাসনিক আর বাণিজ্যিক কেন্দ্র। তারপর এলো পিটসবার্গের মতো শিল্পনগরী, যা গড়ে উঠেছিল কয়লা আর স্টিলের কারখানাকে কেন্দ্র করে। আর এখন আমরা কোথায় বাস করছি? এখন আমরা মূলত শিল্প পরবর্তী বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বাস করি, যেমন আমেরিকার সিয়াটেল বা জার্মানির বার্লিন। যেখানে কারখানা আর মূল চালিকা শক্তি নয়, না, বরং তথ্য প্রযুক্তি, সেবা খাত, গবেষণা বা সৃজনশীল কাজই অর্থনীতির ভিত্তি। আর এর সর্বশেষ ধাপ হল নিউ ইয়র্ক, লন্ডন বা টোকিওর মতো গ্লোবাল সিটি। এই শহরগুলো আর কোনো নির্দিষ্ট দেশের নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি আর রাজনীতির স্নায়ুকেন্দ্র। একদম। যদি আমরা আজকের এই আধুনিক নগর সমাজের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখি, তাহলে কি দেখতে পাব? সোর্সে কয়েকটি দারুণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। প্রথমত, অবিশ্বাস্য বৈচিত্র্য। নিউ ইয়র্কের মতো একটা শহরে 190টিরও বেশি দেশের মানুষ বাস করে। বিভিন্ন ভাষা, সংস্কৃতি, খাবার সবকিছুর এক বিশাল মিশ্রণ। দ্বিতীয়ত, উন্নত প্রযুক্তি। সিঙ্গাপুরের মতো স্মার্ট সিটিতে আমরা দেখি কিভাবে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করছে। কিন্তু এর একটা উল্টো পিঠও আছে, তাই না? অর্থনৈতিক সুযোগের পাশাপাশি বৈষম্য। অবশ্যই। মুম্বাইয়ের কথাই ধরুন, একদিকে বলিউড আর আকাশচুম্বী অট্টালিকা, অন্যদিকে তার পাশেই এশিয়ার বৃহত্তম বস্তিগুলোর একটি। এই চরম বৈষম্য আধুনিক শহরের এক কঠিন বাস্তবতা। ঠিক। আর সবশেষে পরিবেশগত চ্যালেঞ্জ। বেইজিং বা দিল্লির মতো শহরগুলোকে মারাত্মক বায়ু দূষণের সাথে লড়াই করতে হয়। নগরায়ন আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু প্রকৃতির কাছ থেকে কেড়েও নিয়েছে অনেক। তাহলে পুরো যাত্রাটা যদি আমরা এক নজরে দেখি, শিকারী সংগ্রাহকদের ছোট সমতাবাদী দল থেকে আজকের এই প্রযুক্তি নির্ভর, বিশ্বায়িত এবং অত্যন্ত জটিল নগর সমাজ, এই পরিবর্তনটা সত্যিই বিস্ময়কর। আমরা দেখলাম কিভাবে উদ্বৃত্তের ধারণা প্রথমে জন্ম দিল বৈষম্যের, তারপর রাষ্ট্রের এবং শেষে এক বিশ্ব অর্থনীতির। প্রতিটি প্রযুক্তিগত বা সামগ্রিক পরিবর্তন, সেটা কৃষি হোক বা শিল্প, আমাদের জীবনযাত্রাকে, আমাদের চিন্তাভাবনাকে আমূল বদলে দিয়েছে। এই পুরো বিবর্তনটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি সেটা? আমরা দেখলাম প্রতিটি বড় পরিবর্তনের পেছনে একটি নির্দিষ্ট চালিকা শক্তি ছিল, কখনো নতুন প্রযুক্তি, কখনো সম্পদ উৎপাদনের নতুন উপায়। তাহলে ভাবার বিষয় হল, মানব সমাজের বিবর্তনের পরবর্তী ধাপটি কি হতে পারে? হ্যাঁ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নাকি ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য? কোন চালিকা শক্তি সেই নতুন সমাজকে রূপ দেবে, যা আজকের নগর সমাজ থেকেও হয়তো সম্পূর্ণ ভিন্ন হবে?